নমস্কার, আমার মিষ্টি ইজ দ্য হিস্ট্রি ইউটিউব চ্যানেলে আজকের আলোচ্য বিষয় বিশ্ববরেণ্য বাঙালি মনীষী রাজা রামমোহন রায়ের সংক্ষিপ্ত জীবনী। 1772 খ্রিস্টাব্দে 22শে মে হুগলি জেলার আরামবাগ মহকুমার খানাকুলের রাধানগর গ্রামে রাজা রামমোহন রায়ের জন্ম। এটি রূপনারায়ণ ও মুন্ডেশ্বরী নদীর সংযোগস্থলে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। রাজা রামমোহন রায় পৌত্তলিক ব্রাহ্মণ কুলীন বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা রামকান্ত রায় ছিলেন একজন ঘোর কুলীন ব্রাহ্মণ পণ্ডিত এবং বনেদি অভিজাত বংশের সন্তান। তার পিতা কৌলিন্য প্রথাকে রক্ষা করতে দ্বিতীয়বার বিবাহ করেছিলেন তারিণী দেবী নামে এক কুলীন ব্রাহ্মণের কন্যাকে। সেই কুলীন ব্রাহ্মণের কন্যা তারিণী দেবীর ছয়টি পুত্রের মধ্যে কনিষ্ঠ পুত্র ছিলেন রাজা রামমোহন রায়। আগেকার দিনে যারা অভিজাত কুলীন ব্রাহ্মণ এবং বনেদি ঘরের ছেলেমেয়ে, তাদেরকে পড়ানো হতো ম্যানর হাউসে। তো রাজা রামমোহন রায়ও তার ব্যতিক্রম ছিলেন না। তিনি বাল্য বয়স থেকেই ম্যানর হাউসে পড়াশোনা শুরু করলেন। অতি অল্প বয়সেই রাজা রামমোহন রায়ের মেধা সকলকে চমকে দেওয়ার মতো ছিল। রাজা রামমোহন রায় যখন ম্যানর হাউসে পড়াশোনা করতেন, তখন বিভিন্ন ভাষায় পণ্ডিত ব্যক্তিরা তাকে সেই ভাষার শিক্ষা প্রদানের জন্য ম্যানর হাউসে উপস্থিত থাকতেন। পড়াশোনা করছেন ইতিমধ্যেই তিনজন কুলীন ব্রাহ্মণ রাজা রামমোহন রায়ের পিতা রামকান্ত রায়ের কাছে এসে অনুরোধ জানালো তাদের তিন কন্যাকে কৌলিন্য প্রথার হাত থেকে রক্ষা করতে তার এক পুত্রের সঙ্গে তাদের বিবাহের অনুরোধ জানালেন। শেষ পর্যন্ত রামকান্ত রায় তার কনিষ্ঠ পুত্র এই রাজা রামমোহন রায়ের 9 বছর বয়সে তিনজন কুলীন ব্রাহ্মণ কন্যার বিবাহ দিয়ে দিলেন। সমস্যা ঘনীভূত হলো। রাজা রামমোহন রায় বিবাহের পরে তার বন্ধু বান্ধব মহল এবং বয়স্করা উঠতে বসতে তাকে বলতো, পুষ্কের এতটুকু বয়সেই তিনটি বউ। এটা শুনতে শুনতে রাজা রামমোহন রায় বিতৃষ্ণ হয়ে উঠলেন। শোনা যায় এরপর থেকেই তিনি নাকি কৌলিন্য প্রথা এবং কুলীন ব্রাহ্মণ শ্রেণীর ঘোর বিরোধী হয়ে উঠলেন, নিজের কুলীন সন্তান হওয়া সত্ত্বেও। এরপর রাজা রামমোহন রায় খুব অল্প বয়স থেকেই ইংরেজি, ফরাসি, হিন্দি, হিব্রু, গ্রিক, লাতিন, উর্দু সহ প্রায় 10টি ভাষায় সুপণ্ডিত হয়ে উঠলেন। এই সমস্ত ভাষার প্রত্যেকটি আদি গ্রন্থ তিনি পাঠ করার কাজে মনোনিবেশ করলেন। তিনি যখন বেনারস থেকে সংস্কৃত অধ্যয়ন করে আসলেন, তখন তিনি সংস্কৃত ভাষায় বিখ্যাত গ্রন্থ সংহিতা অর্থাৎ আদি বৈদান্তিক সাহিত্য পাঠ করে দেখলেন যে আদি বৈদান্তিক সাহিত্যের যে সমস্ত কথাগুলি লেখা আছে, যারা এই আদি বৈদান্তিক সাহিত্যের ব্যাখ্যা ও টিকা রচনা করেছিলেন ব্রাহ্মণ সম্প্রদায়, সেই ব্রাহ্মণগুলিতে কিন্তু আদি বৈদান্তিক সাহিত্যের বেশিরভাগ কথা পরিবর্তিত করে লিপিবদ্ধ করা হয়েছে।
যেখানে আদি বৈদান্তিক সাহিত্যে নেই সতীদাহ প্রথা, নেই বাল্য বিবাহ, আছে বিধবা বিবাহ, সেখানে এই বৈদান্তিক সাহিত্যের টিকা ভাষ্যে তিনি দেখতে পেলেন না সেগুলি, তিনি দেখলেন উল্টোটি। তিনি দেখলেন আদি বৈদান্তিক সাহিত্যের টিকা ভাষ্য ব্রাহ্মণে লেখা আছে সতীদাহ প্রথা প্রাচীনকালে ছিল বাল্য বিবাহ, সুকুমার্গ, পৌত্তলিকতা। আর দেখতে পেলেন ব্রাহ্মণগুলিতে যে সেখানে বিধবা বিবাহ নিষিদ্ধ ছিল, অথচ আদি বৈদান্তিক গ্রন্থে বিধবা বিবাহের প্রচলন ছিল। তার প্রমাণ সত্যবতী ও শান্তনুর পুত্র বিচিত্র বীর্য যখন মারা যায়, তখন তার দুই পত্নী অম্বিকা অম্বালিকা কে বিবাহ করেছিলেন সত্যবতীর আদেশে। সত্যবতীর ছোট পুত্র কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, সেই নিয়ে তার পিতার সঙ্গে নিত্য নৈমিত্তিক দ্বন্দ্ব বেঁধেই থাকত। তিনি পৌত্তলিক ব্রাহ্মণদের এই সমস্ত কুসংস্কার সুকুমারকে অত্যন্ত ঘৃণার চোখে দেখতে লাগলেন। পিতার সঙ্গে তার দ্বন্দ্ব ক্রমশ বাড়তে লাগলো। একদিন বিরোধ এমন একটি পর্যায়ে এসে পৌঁছালো যে পিতা তাকে সাংঘাতিক ভাবে তিরস্কার করলেন এবং বাড়ি থেকে বেরিয়ে যার নির্দেশ দিলেন। ব্রাহ্মণ একটু জেদি ছিলেন, মাত্র 15 বছর বয়সেই পিতার সঙ্গে তার এই ঝামেলায় তিনি বাড়ি থেকে সত্যি সত্যি একদিন বেরিয়ে চলে গেলেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি এরপরে সন্ন্যাসীর মতো ঘুরতে শুরু করলেন। পৌঁছে গেলেন প্রয়াগ, গঙ্গা সরস্বতী যমুনার সংযোগস্থল ত্রিবেণী সঙ্গমে। সেখানে গিয়ে তার একটা বিচিত্র অভিজ্ঞতা ঘটল। তিনি ত্রিবেণী সঙ্গমে স্নান করবেন এমন একটি বাসনা প্রকাশ করলেন। এরপর ত্রিবেণী সঙ্গমে স্নান করতে নামার মুহূর্তে একটি ঘটনা ঘটে গেল। একজন মহিলা সঙ্গম থেকে স্নান করে আসছেন, রাজা রামমোহন তার পাশ দিয়ে চলে যেতেই মহিলাটি অত্যন্ত বিশ্রীভাবে রাজা রামমোহন রায়ের মুখের দিকে চাইলেন এবং কি যেন বিড়বিড় করে বলতে লাগলেন। রাজা রামমোহন বিষয়টি লক্ষ্য করলেন এবং দেখলেন মহিলাটি পুনরায় আবার স্নান ছেড়ে তাকে পাশ কাটিয়ে অনেক দূর দিয়ে ঘুরে চলে গেল। রাজা রামমোহন বুঝতে পারলেন যে কোন একটা সমস্যা তৈরি হয়েছে। এরপর তিনি জিনিসটি একটু পরীক্ষা করার জন্য একজন ব্যক্তি, টিকিধারী ব্রাহ্মণ, তার স্নান সেরে আসার পথেই তার গায়ের উপরে নিজের ছায়া ফেললেন। দেখলেন তিনি রাজা রামমোহনের উপর অত্যন্ত ক্ষুব্ধ হলেন, তাকে ছেলে ছোকরা বলে, বদমাইশ বলে গালমন্দ করে পুনরায় স্নান ছেড়ে চলে গেল। রাজা রামমোহন বুঝতে পারলেন ভারতবর্ষের সমাজের কাছে কাছে পৌত্তলিকতা, সুকুমার সাংঘাতিক ভাবে শিকড় গেড়ে রেখেছে। আর সেই সময় তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে এই সমস্ত সুকুমার পৌত্তলিকতার তিনি কি অবসান ঘটাবেন একদিন। আর সেই সূত্রে তিনি 1830 সালে ব্রাহ্ম সমাজ গঠন করেছিলেন। আমরা জানি যে ব্রাহ্ম সমাজ থেকে তিনি মূর্তি পূজা পরিত্যাগ করে পৌত্তলিকতার অবসান ঘটিয়ে নারীদের শিক্ষার ব্যবস্থা করে নারী স্বাধীনতার জয়গান ঘোষণা করে ব্রাহ্ম সমাজের মানুষদের, তার শিষ্যদের আধুনিকতার পথে চালিত করেছিলেন সেই রাজা রামমোহন রায়। যাই হোক, রাজা রামমোহনের পরে তিনি সুদূর নেপালে পৌঁছে গেলেন। নেপালে পরিভ্রমণের পর একদল ব্যক্তির সঙ্গে তিনি চলে গেলেন কোথায় না, তার স্বপ্নের দেশ তিব্বতে, লামাদের দেশে। সেখানে গিয়ে রাজা রামমোহন তিব্বতী ভাষা আয়ত্ত করলেন খুব অল্প দিনের মধ্যে। আয়ত্ত করে তিনি লামাদের সঙ্গে একটু দ্বন্দ্বে জড়িয়ে গেলেন, তাদের মূর্তি পূজার বিরোধিতা করে। লামারা তো তাকে প্রাণে মেরে দেবেন বলে হুমকি দিলেন এবং সেটি করতে তারা দ্বিধাবোধ করতেন না। শেষ পর্যন্ত কয়েকজন তিব্বতী মহিলার ছত্রছায়া থেকে তাদেরই রক্ষা কবচে রাজা রামমোহন তিব্বত থেকে পালিয়ে শেষ পর্যন্ত ভারতবর্ষে
প্রবেশ করলেন। এই তো তার জীবন। এরপর ভারতবর্ষের কয়েকটি তীর্থস্থান ভ্রমণের সময় তার পাড়ারই কয়েকজন ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। তারা জানিয়েছিল যে রামমোহন, তোমার পিতা তোমার শোকে মৃতপ্রায়, রোগগ্রস্ত হয়ে পড়েছে, তুমি বাড়ি ফিরে যাও। রাজা রামমোহন তারপরে 4 বছর পর নিজের বাড়িতে ফিরে এলেন, কারণ পিতাকে তিনি অত্যন্ত ভালোবাসতেন, ভক্তি করতেন, শ্রদ্ধা করতেন। এরপর রাজা রামমোহনের যখন 22 বছর বয়স, তখন তার জীবনের একটা ব্যাপক পরিবর্তন ঘটে গেল। তিনি চলে গেলেন বেনারসে একজন ইংরেজ সিভিলিয়ানের কাছে নায়েবের কর্ম করতে। তিনি হলেন ডিগবি সাহেব। সেখানে গিয়ে তিনি ইংরেজি ও লাতিন ভাষায় যথেষ্ট পারদর্শী হতেন। তো ডিগবি সাহেবের কাছে যখন তিনি কর্মরত, হঠাৎ করে তিনি শুনতে পেলেন তার পিতার প্রাণ বিয়োগ ঘটেছে। 1803 সাল তিনি গৃহে ফিরে আসলেন। পিতার শ্রাদ্ধ করতে তার মায়ের কাছে পরামর্শ নিতেই মা ও ভাইরা পিতার শ্রাদ্ধ থেকে তাকে বঞ্চিত করলেন। রাজা রামমোহন জীবনে এই ঘটনায় অত্যন্ত দুঃখ পেয়েছিলেন। শুধু তাই নয়, তার মা এবং ভাইরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে পিতা ও মাতার সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করার জন্য কোর্টে মামলা দায়ের করল। রাজা রামমোহন রায় প্রথমটায় ভেবেছিলেন তিনি এই মামলা লড়বেন না, কিন্তু একদিন ভাবনা চিন্তা করার পরে তার মনে হলো যে তিনি যদি জীবনের প্রথম পর্বে ব্যর্থ হয়ে যান, তাহলে পরবর্তীতে তার জীবনের যে বড় কর্মগুলি আছে তা সমাপ্ত করা দুরূহ হয়ে পড়বে। তাই তিনি শেষ পর্যন্ত নিজেই জুরি ছাড়াই মামলা লড়ার সিদ্ধান্ত নিলেন। তাকে কোর্টে হাজির করা হলে তিনি জজ সাহেবের চোখা চোখা প্রশ্নের উত্তর যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়ে শেষ পর্যন্ত পিতামাতার সম্পত্তি লাভ করলেন। কিন্তু কি মনে হলো, তিনি শেষ পর্যন্ত পিতামাতার সম্পত্তি নেবেন না বলে মনস্থির করলেন এবং ভাইদেরকে এবং মাতাকে সেই সম্পত্তি ফিরিয়ে দিয়ে তিনি পুনরায় ডিগবি সাহেবের কাছে চলে আসলেন। 1803 সাল ডিগবি সাহেব মুর্শিদাবাদের নবাবের কাছে তার একটি নায়েব পদের কর্ম সুপারিশ করে পাইয়ে দিলেন। সেখানেই রাজা রামমোহন রায়ের কর্মজীবন চলতে লাগলো বেশ কিছুদিন। এরপর রাজা রামমোহন কে 1809 সালের দিকে ডিগবি সাহেব তার নিজের খাস মুন্সি করে নিজের বাড়িতে নিয়োগ করলেন। এই সময় রাজা রামমোহন রায়ের সঙ্গে অনেক বিশিষ্ট ব্যক্তির বন্ধুত্ব হয়েছিল, যেমন ডিগবি সাহেব, ডেভিড হেয়ার, জেরেমি বেনথাম, বিখ্যাত ঐতিহাসিক উইলিয়াম রস্কো, মিল্ক ব্যাকিংহাম, খোদ তৎকালীন ভারতের বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিংকের সঙ্গে তার বন্ধুত্ব তৈরি হয়েছিল। এছাড়া তো প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তার বন্ধু ছিলেন। এরপর রাজা রামমোহন এই সময় বাইবেল, কোরআন, শ্রীমদ্ ভাগবত গীতা, জেন্দ আবেস্তা, প্যারাডাইস লস্ট, ডিভাইন কমেডি, হোমারের ইলিয়াড, ওডিসি এ সমস্ত ক্রমশ ডিগবি সাহেবের অধীনে থেকেই পড়াশোনা শুরু করলেন।
এগুলি পাঠ করে তার জ্ঞান আরো বিস্তৃত হলে আরো এই ভারতের একাধিক সিভিলিয়ানের সঙ্গে তার বন্ধুত্ব তৈরি হলো, তার মানসিকতা পাশ্চাত্য ঘেঁষা হয়ে পড়ল, তিনি হয়ে পড়লেন ধীরে ধীরে ভারতের আধুনিক মানব। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন এবার তার সেই বৃহত্তর কর্মে যোগ দেবেন, সমাজ সংস্কারের কাজে। 1815 সাল তিনি কলকাতায় ফিরে আসলেন। ফিরে এসে হেদু পার্কের নিকট একটি বাড়ি তৈরি করলেন এবং সেখানেই তার প্রিয় বন্ধু বান্ধবদের নিয়ে, অনুগতদের নিয়ে একটি গোষ্ঠী তৈরি করে আত্মীয় সভা গঠন করলেন। সেখানে এক ঈশ্বরবাদের আরাধনা করার জন্য সকলকে তিনি জমায়েত করতেন এবং তাদেরকে পাশ্চাত্যের বিভিন্ন জ্ঞান, ভারতীয় দর্শন, বেদ বেদান্তের নীতি নৈতিকতার আলোচনা, কোনটা সঠিক কোনটা বেঠিক এ নিয়ে নিত্য নৈমিত্তিক চর্চা চালাতেন। এরপর 1828 সাল তিনি ব্রাহ্ম সভা গঠন করলেন। এই ব্রাহ্ম সমাজ 1830 সালে এই ব্রাহ্ম সভা থেকে তৈরি হলো ব্রাহ্ম সমাজ, যেটা আগে আমি বলেছি। এরপর রাজা রামমোহন রায় 1821 সালে সংবাদ কৌমুদী পত্রিকা সংস্কৃততে সম্পাদনা করলেন, আর 1822 সালে ফার্সি ভাষায় সম্পাদনা করলেন মিরাত উল আকবর নামক পত্রিকা। পৌত্তলিক ব্রাহ্মণ কুলীনদের বিরুদ্ধে তিনি বিভিন্ন পুস্তিকা রচনা করে এই সমস্ত পত্রিকায় তা প্রচার করতে থাকলেন। এই সময় তার কাছ থেকে আমরা সুন্দর গদ্য সাহিত্য পেয়ে যাই, তাই অনেকেই তাকে বাংলা গদ্য সাহিত্যের প্রথম জনক বলে থাকেন। কথাটা অবশ্যই সত্য। রাজা রামমোহনের কাছ থেকে আমরা পেয়ে যাই বাংলা সাহিত্যের বাঙালির লেখা প্রথম গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থ। কি অনবদ্য তার এই ব্যাকরণ গ্রন্থ, বাংলা সাহিত্যকে চরম উন্নতির শীর্ষে পৌঁছে দেয় এই ব্যাকরণ। এরপর তিনি বাংলা ভাষায় ব্রাহ্ম পত্রিকা সম্পাদনা করলেন, ইংরেজিতে সম্পাদনা করলেন ইস্ট ইন্ডিয়া গ্যাজেট পত্রিকা। উল্লেখ আছে ইস্ট ইন্ডিয়া গ্যাজেট পত্রিকা প্রকাশ করে তিনি তার পাশ্চাত্যের বন্ধুমহলকে ভারতীয় কুসংস্কার, ভারতীয় রীতিনীতি, এই জঙ্গমতার পরিচয় তাদেরকে জানাতে চেয়েছিলেন এবং তাদের জানিয়ে তাদের সাহায্য সহযোগিতায় এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলেন। এই উদ্দেশ্যে তিনি ইস্ট ইন্ডিয়া গ্যাজেট পত্রিকা প্রকাশ করেছিলেন বলে জানা যায়। এরপর একাধিক গ্রন্থ পুস্তিকা হিসাবে তিনি রচনা করেন, যেমন বেদান্ত ভাষ্য, বেদান্ত সার, কেন উপনিষদ, ঈশব উপনিষদ, মান্ডুক্য উপনিষদ, কটক উপনিষদ ইত্যাদি ইত্যাদি পুস্তিকা তিনি রচনা করেছিলেন, যেগুলি রচনা করে তিনি বিভিন্ন সম্পাদিত পত্রিকায় প্রকাশ করে তা প্রচার চালাতেন।